বিসমিল্লাহিররহমানিররহিম। শুরু করছি আজকে আমি বীজগাণিতিক রাশি অনুশীলনী 3.5 এর অধ্যায় তৃতীয়। এখানে দেখো 35 নম্বর আপনি বন্ধনী যাওয়ার জন্য 35 নম্বর বন্ধনী যাওয়ার জন্য একটি বাস যাওয়ার জন্য একটি বাস 2400 টাকায় ভাড়া করা হলো। 2400 টাকায় ভাড়া করা হলো এবং শর্ত হলো 2400 টাকা একটি বাস ভাড়া করা হলো এবং শর্ত হলো প্রত্যেক যাত্রী সমান ভাড়া বহন করবে। যে প্রত্যেক যাত্রী সমান ভাড়া বহন করবে। তোমরা ডাকটি দেখো যে বনভোজনে যাওয়ার জন্য একটি বাস 2400 টাকায় ভাড়া করা হলো এবং প্রত্যেক যাত্রী সমান ভাড়া বহন করবে। এটি হলো শর্ত। 10 জন যাত্রী না আসার মাথা পিছু ভাড়া 8 টাকা বৃদ্ধি পেল। 10 জন যাত্রী না আসায় মাথা পিছু ভাড়া তোমার 8 টাকা করে বৃদ্ধি পেল। প্রশ্ন 1, মাথা পিছু বর্ধিত ভাড়ার পরিমাণ। মাথা পিছু বর্ধিত ভাড়ার পরিমাণটা
না আসা যাত্রী সংখ্যা শতকরা কত তা নির্ণয় করো। শতকরা কত তা নির্ণয় করো। এক নম্বর সৃজনশীল প্রশ্ন। তাহলে দেখো এখানে শতকরা কত তা নির্ণয় করতে হবে। 2 নম্বর প্রশ্নটি দেখো, বাসে যাওয়া যাত্রীর মাথা পিছু ভাড়া নির্ণয় করো। বাসে যাওয়া যাত্রীর মাথা পিছু ভাড়া নির্ণয় করো। গ নম্বর হচ্ছে তোমার, দেখো বাস ভাড়ার সমপরিমাণ টাকা 5% হার মুনাফায় 13 বছরের সরল মুনাফা চক্রবৃদ্ধি বাস ভাড়ার সম পরিমাণ টাকা 5% হার সরল টাকার সমপরিমাণ টাকা 5% আর সরল মুনাফা সরল মুনাফায় 13 বছরের সরল মুনাফা 5% হার সরল মুনাফা 13 বছরের সরল মুনাফা ও সরল মুনাফায় 5% হার মুনাফায় 13 বছরের সরল সরল মুনাফা ও চক্রবৃদ্ধি
13 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার হার নির্ণয়, মুনাফার পার্থক্য নির্ণয় করো। এখানে তোমরা দেখো যে মাথাপিছু বর্ধিত ভাড়ার পরিমাণ না আসা যাত্রী সংখ্যা শতকরা কত তা নির্ণয় করো। বাসে যাওয়া যাত্রীর মাথাপিছু ভাড়া নির্ণয় করো। 2 নম্বর প্রশ্নটি হচ্ছে যে বাসে যাওয়া যাত্রীর মাথাপিছু ভাড়া নির্ণয় করো। 3 নম্বর হচ্ছে বাস ভাড়ার সমপরিমাণ টাকা 5% হার মুনাফায় 13 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো। তাহলে আশা করি তোমরা এটুকু প্রশ্নটুকু সৃজনশীল বুঝতে পেরেছে। এখন আমাদের উত্তর দেখো, মাথাপিছু বর্ধিত ভাড়ার পরিমাণ না আসা যাত্রীর সংখ্যা, এখানে না আসা যাত্রীর সংখ্যা হচ্ছে 10 জন। দেখো না আসা যাত্রীর সংখ্যা হলো 10 জন এবং মাথাপিছু ভাড়ার পরিমাণ হচ্ছে 8 টাকা। তাহলে এই ভাড়াকে শতকরা প্রকাশ করতে হবে বর্ধিত না আসা যাত্রীর সংখ্যা শতকরা কত তা নির্ণয় করতে হবে। তাহলে আমরা এবার প্রশ্নটি বুঝে নেই। দেখো তোমরা আশা করি সেটি খাতায় লিখে নিচ্ছ। এবার আমরা তাহলে ক নম্বরের প্রশ্নটির উত্তর দেওয়ার চেষ্টা করছি। তোমরা দেখো যে 1 নম্বর হচ্ছে মাথাপিছু ভাড়া, তাহলে না আসা যাত্রীর সংখ্যা। ক নম্বরের উত্তর দেখো যে না আসা যাত্রীর সংখ্যা তোমার 10 জন। না আসা যাত্রীর সংখ্যা হলো 10 জন এবং মাথাপিছু বর্ধিত ভাড়ার পরিমাণ এবং মাথা পিছু বর্ধিত ভাড়া বাড়ার পরিমাণ হচ্ছে তোমার 8 টাকা। এটাকে শতকরা প্রকাশ করতে হবে। দেখো এখানে না আসা যাত্রীর সংখ্যা 10 জন এবং মাথাপিছু বর্ধিত ভাড়ার পরিমাণ হচ্ছে 8 টাকা। এটাকে শতকরা প্রকাশ করতে হবে। তাহলে সুতরাং আমরা লিখতে পারি 10 জন যাত্রী না আসলে মাথাপিছু ভাড়া বর্ধিত ভাড়া 8 টাকা। 10 জন যাত্রী না আসলে মাথা পিছু 10 জন যাত্রী। তাহলে দেখো 10 জন যাত্রী না আসায় তাহলে মাথাপিছু বর্ধিত ভাড়া না আসা মাথা পিছু বর্ধিত ভাড়া, মাথা পিছু বর্ধিত
দশজন যাত্রী না আসায় মাথা পিছু বর্ধিত ভাড়া 8 টাকা। সুতরাং একজন যাত্রী না আসায় মাথা পিছু বর্ধিত ভাড়ার পরিমাণটা হবে কম, তাহলে 10 ভাগের 8 টাকা। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। দেখো আমাকে শতকরা নিতে বলছে যে 100 জন যাত্রী না আসা মাথা পিছু বর্ধিত ভাড়ার পরিমাণ হবে 100 গুণন 10, 10 10 100, 80 টাকা। 8 10 80 টাকা। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এইটুকু কমপক্ষে বুঝতে পেরেছ। তাহলে আমরা দেখি, তাহলে আনচার হবে এখানে বর্ধিত ভাড়া শতকরা হবে 80%। এই তো 80% সে উত্তর। আমি আশা করব যে তোমরা এটি বুঝতে, যে না আসা যাত্রীর সংখ্যা 10 জন এবং মাথা পিছু বর্ধিত ভাড়ার পরিমাণ হচ্ছে 8 টাকা। 10 জন যাত্রী না আসা মাথা পিছু বর্ধিত ভাড়া 8 টাকা। দেখো, এবং একজন যাত্রী না আসা মাথা পিছু বর্ধিত ভাড়া হবে কম, তার মানে 10 ভাগে 8 টাকা। এবং 100 জন যাত্রী যদি না আসতো তাহলে মাথা পিছু বর্ধিত ভাড়ার পরিমাণ হতো 80%, অর্থাৎ 80 টাকা। উত্তর হতো 80%। আশা করি তোমরা এইটুকু কমপক্ষে বুঝতে পেরেছ। এখন আমরা দেখি 2 নম্বর প্রশ্নটি। বাসে যাওয়া যাত্রীর মাথা পিছু ভাড়া তা নির্ণয় করো। বাসে যাওয়া যাত্রীর মাথা পিছু ভাড়া নির্ণয় করো, তা নির্ণয় করতে হবে। তাহলে তোমরা দেখো যে মাথা পিছু ভাড়া নির্ণয় করি আমরা এবার 2 নম্বর প্রশ্নটি সমাধান করার জন্য। তাহলে দেখো যে 2 নম্বর প্রশ্নটি হচ্ছে, আমরা 1 নম্বর প্রশ্নটি আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং আমি এটি মুছে নিলাম। দেখো 2 নম্বর প্রশ্নটি, এই 2 নম্বর প্রশ্নটি হচ্ছে যে বাসে বাসে যাওয়া যাত্রীর সংখ্যা নির্ণয় করতে হবে। বাসে যাওয়া যাত্রীর সংখ্যা নির্ণয় করতে হবে। দৈনিক প্রকৃত যাত্রীর সংখ্যা হলো x, মাথা পিছু ভাড়ার পরিমাণ। প্রশ্নটা হলো যে দেখো বাসে যাওয়া যাত্রীর মাথা পিছু ভাড়া, মনে করি বাসে গিয়েছিল যাত্রীর সংখ্যা হলো তাহলে আমরা দেখে নেই যে দেখো বাসে ক নম্বরে দেখো এখানে দেখো দড়ি যে বাসে যাওয়া যাত্রী মাথা পিছু ভাড়া নিল। দড়ি বাসে গিয়েছিল যাত্রীর সংখ্যা, দড়ি বাসে গিয়েছিল, বাসে গিয়েছিল
যাত্রীর সংখ্যা বাসে গিয়েছিল যাত্রীর সংখ্যা একজন, ধরো বাসে গিয়েছিল যাত্রীর সংখ্যা, বাসে যে গিয়েছিল যাত্রীর সংখ্যা একজন, অতএব মাথা পিছু ভাড়া, মাথা পিছু ভাড়া, বাস ভাড়া ছিল তোমার 2400 টাকা, বাস ভাড়া করা হলো। তাহলে মাথা পিছু ভাড়া হবে প্রত্যেকের 2400 টাকা। তাহলে 10 জন যাত্রী না আসায় মাথা পিছু, তাহলে প্রকৃত যাত্রীর সংখ্যা ছিল, প্রকৃত যাত্রী সংখ্যা ছিল তোমার x প্লাস এতজন। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। বাসে গিয়েছিল যাত্রীর সংখ্যা একজন হলে মাথা পিছু ভাড়া হচ্ছে ভাগ দিলে যাত্রী যারা টাকা খেয়ে, তাহলে প্রত্যেকে মাথা পিছু ভাড়া পাওয়া যায়। তাহলে প্রকৃত যাত্রীর সংখ্যা ছিল 10 জন, যদি না আসাতে যাত্রী গিয়েছিল বাসে একজন, তাহলে প্রকৃত যাত্রীর সংখ্যা ছিল এতজন। সুতরাং মাথা পিছু এদের মাথা পিছু ভাড়া হয় x প্লাস 10, যেহেতু এখানে এত টাকা। এখানে দেখো, এখানে যাত্রীর সংখ্যা 10 জন বেশি, টাকা কিন্তু 2400, আর এখানে কিন্তু যাত্রীর সংখ্যা 10 জন কম, টাকা 2400। তাহলে যাত্রীর সংখ্যা কম হলে মাথা পিছু ভাড়ার পরিমাণ পড়বে বেশি, আর যাত্রীর সংখ্যা যেহেতু 10 জন বেশি, মাথা পিছু ভাড়ার পরিমাণ পড়বে কম। তাহলে আমরা যদি এই বেশিটা থেকে কমটা বাদ দেই, তাহলে আমরা বর্ধিত ভাড়ার পরিমাণ পেয়ে যাব। তাহলে দেখো, প্রশ্ন মতে আমরা লিখতে পারি, দেখো প্রশ্ন মতে লিখতে পারি বর্ধিত ভাড়া x ভাগের 2400, আর এখানে হবে x প্লাস 10 2400 সমান বর্ধিত ভাড়ার পরিমাণ, যাকে বলা হচ্ছে 8 টাকা। দেখো, তাহলে বর্ধিত ভাড়ার পরিমাণ যদি 8 টাকা হয়, তাহলে আমরা প্রশ্ন অনুসারে লিখতে পারি যে এখানে যাত্রীর সংখ্যা 10 জন কম, টাকার পরিমাণ পড়বে প্রত্যেকের বেশি। এখানে যেহেতু যাত্রীর সংখ্যা 10 জন বেশি, টাকা পড়বে কম, তাহলে বেশিটা থেকে কমটা বাদ দিলে কি পরিমাণ বেড়েছিল সেটা কিন্তু বের হয়ে যায়। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। এবার আমরা একটু রসাগু করি। দেখো, রসাগু করলে x into x plus 10 ভাগ দাও, x এর সাথে x কাটাকাটি গেলে তাহলে 2400 into x plus তোমার 10 মাইনাস x plus 10 গেলে
2400 এর সাথে গুণ হবে x। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। আমি এখানে সরল করেছি বা লসাগু করেছি। দেখো একটু গুণ করো, x স্কয়ার প্লাস 10x আর উপরে গুণ করলে 2400 x প্লাস 2400 একটা শূন্য 24,000 বাড়বে। দেখো 2400 x এটুকুর সাথে এটুকু কাটে, তাহলে আমরা দেখো এখানে x স্কয়ার 10x উপরে থাকছে তোমার 1 2 3 0 ইকুয়াল টু 8। উভয় পক্ষকে তুমি যদি 8 দ্বারা ভাগ করো তাহলে আমরা চলো উপরে চলে যাই। এখানে আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। এখন যদি আমরা উপরে যাই, উভয় পক্ষকে 8 দ্বারা ভাগ দাও, তাহলে 3 একক দশক শতক হাজার 3000 হবে। আর দ্বারা তুমি উভয় পক্ষকে ভাগ দিতে পারো। উপরে আমরা এটুকু মুছে দিতে পারি। তাহলে দেখো এখানে আমরা যদি উপরে যাই তাহলে আমরা উভয় পক্ষে যদি ভাগ দেই, x স্কয়ার 10x এখানে থাকবে 3000 আর এখানে থাকবে 1, কারণ আমরা উভয় পক্ষকে 8 দ্বারা ভাগ করেছি। 8 দ্বারা উভয় পক্ষকে ভাগ করি, ভাগ করে আমরা পাই 8 দ্বারা উভয় পক্ষকে ভাগ করি, বা x স্কয়ার প্লাস 10x ইকুয়াল টু 3000, বা x এখানে যদি আমরা 10x মাইনাস 3000 ইকুয়াল টু 0, বা x স্কয়ার আমরা যদি লিখি 60x মাইনাস 50x, তাহলে আমরা লিখতে পারি, দেখো এখানে x কমন, x প্লাস 60 50 কমন দিলে x প্লাস 60। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। বা আমরা যদি কমন নেই x প্লাস 60 x মাইনাস 50, আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। এখন আমরা যদি দেখো পূর্বের অংশটুকু মুছে নাও, তাহলে আমরা ভ্যালু ফ্যাক্টর করতে পেরেছি 60 আর 50। 60 থেকে 50 গেলে 10 ঠিক থাকে। কাজেই আমরা এখন হয় আমরা লিখব এখানে, হয় আমরা লিখব যে x প্লাস 60 ইকুয়াল টু 0, বা x ইকুয়াল টু মাইনাস 60 গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়, কারণ হচ্ছে যেহেতু গ্রহণযোগ্য নয়, সুতরাং লিখতে পারি অতএব
বা এত হচ্ছে গ্রহণযোগ্য মান। সুতরাং x = 50। অতএব বাসে যাওয়া যাত্রীর মাথা পিছু ভাড়া, বাসে যাওয়া যাত্রীর সংখ্যা হচ্ছে 50 জন। সুতরাং বাসে যাওয়া যাত্রী সংখ্যা 50 জন এবং মাথা পিছু ভাড়া, মাথা পিছু ভাড়া সমান হবে 2400 বা 50। x এর মান যেহেতু 50, তাহলে আমরা লিখতে পারি এই ছিল আজকের এই 2 নম্বর অঙ্কটির সমাধান। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। যে 48 টাকা মাথা পিছু ভাড়া ছিল, প্রত্যেকের মাথা পিছু ভাড়া হচ্ছে 48 টাকা। এই ছিল আজকের এই অঙ্কটির সমাধান। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। এখন দেখো, প্রশ্নটা হলো লাস্টের প্রশ্নটা যেটা ছিল সেটা হচ্ছে তোমার যে বাস ভাড়ার সমপরিমাণ টাকার 5% হার মুনাফা, 13 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করতে হবে। বাস ভাড়ার সমপরিমাণ টাকা। তাহলে আমরা এবার চলো যাই 3 নম্বর অঙ্কটির সমাধান করার জন্য। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটুকু বুঝতে পেরেছ। তাহলে আমরা এইটুকু এখন মুছে নিই এবং বাস ভাড়ার সমপরিমাণ টাকা এইটুকু তুমি মুছে নিতে পারো। দেখো, এখানে দেখো আমরা কিন্তু 60 গ্রহণযোগ্য নিয়েছিলাম মান মাইনাস, কারণ যাত্রী কোনোদিন মাইনাস হতে পারে না বা লুট সংখ্যা মাইনাস হতে পারে না। এখন 3 নম্বর প্রশ্নটি দেখো যে বাস ভাড়ার সমপরিমাণ টাকা 5% হার সরল মুনাফা 13 বছরের জন্য। তাহলে এখানে ঘ নম্বর দেখো, এখানে বাস ভাড়ার সমপরিমাণ টাকা, এখানে মূল মূল্য আসল হলো পি সমান 2400 টাকা। কারণ হচ্ছে বলা হচ্ছে যে বাস ভাড়ার সমপরিমাণ টাকা, বাস ভাড়া হচ্ছিল 2400 টাকা, তাহলে পি বা আসল হবে 2400 টাকা এবং 5% হার সুদের হার বা মুনাফার হার, আর ইকুয়াল টু 5% তেরো বছরের সরল মুনাফা ও পার্থক্য, চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো। সময় n = 13 বছর। দেখো n = 13 বছর
এখানে কিন্তু আমরা লিখতে পারি যে 100/5 এটুকু লিখতে পারি, অথবা লেখা যায় 0.05 এটুকু লেখা যায়। তাহলে অতএব আমরা জানি সরল মুনাফা I equal to PNR। তাহলে PNR যদি হয়, P এর মান 2400, N এর মান 13, R এর মান 100/5। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। 100 কাটা 5 13 65, এবং আমরা গুণ করতে পারি। দেখো ক্যালকুলেটর চাপো। আমরা যদি গুণ করি 5 13, তাহলে 65 গুণন 24 1560 টাকা হয়। 1560 টাকা এখানে গুণ করে আমরা পেলাম সরল মুনাফা। 13 বছরে সরল মুনাফা পেয়েছি 1560 টাকা। দেখো তাহলে 1560 টাকা আমরা সরল মুনাফা পেয়েছি। এবার দেখো আবার চক্রবৃদ্ধি মূলধন। তাহলে চক্রবৃদ্ধি মূলধন আমরা বের করতে পারি। আবার লেখা চক্র বৃদ্ধি মূলধন সি, মূলধন সি সমান P into 1 plus R whole to the power n। চক্রবৃদ্ধি মূলধন P এর মান 2400 আর 1 প্লাস R এর মান 0.05, এর উপর n এর মান হচ্ছে তোমার 13। এখানে আমরা যদি লিখি তাহলে 2 the power 4 0, এখানে তুমি লিখতে পারো 1.05, উপরে পাওয়ার 13 লিখতে পারো। তাহলে গুণ করলে দেখো আসে কত। ক্যালকুলেটর চাপো। 525.27, 525.56, 1525.56 টাকা প্রায়। তাহলে আমরা এখানে পেলাম 4525.56 টাকা প্রায় আসে ক্যালকুলেটরের সাহায্যে গুণ করলে। এখন হচ্ছে আমাদের যে ব্যাপারটা হচ্ছে যে দেখো যে বাজার সমপরিমাণ টাকা 5% হার মুনাফা 13 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। তাহলে আমরা চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্যটা দেখি। এখানে চক্রবৃদ্ধি মুনাফা বের করতে হবে। তাহলে আমরা এটি, সুতরাং আমরা উপরে যাই। এটুকু তোমরা মুছেও নিতে পারো। আমরা যদি উপরে যাই 1560 পেয়েছি। এইবার দেখো যে সরল মুনাফা পেয়েছি 1560 আর চক্রবৃদ্ধি মূলধন সি পেয়েছি। সুতরাং চক্রবৃদ্ধি মুনাফা, সুতরাং
চক্র বৃদ্ধি মুনাফা চক্রবৃদ্ধি মুনাফা 4,525.56 মাইনাস 2400। তাহলে দেখো থাকছে অবশিষ্ট। এখানে আমরা যদি ভাগ বাদ দিই তাহলে দেখো কত থাকে। এখানে বাদ দেও, ক্যালকুলেটর চাপো। 4,525.56 মাইনাস 2400 2125.56। তাহলে 2125.56। এখানে আমরা দেখো 2125.56 টাকা। অতএব চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফা, সরল মুনাফা ও চক্র বৃদ্ধি মুনাফার পার্থক্য একুশ 25.56 মাইনাস 1560। এইবার দেখো তাহলে পার্থক্যটা আমরা পেয়ে যাব। এখানে মাইনাস দাও 1560। দেখো ক্যালকুলেটরে 565.56 565.56 টাকা হলো সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। এটি ছিল আজকের এই নির্ণয়ের পার্থক্য বা আনসার। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটি বুঝতে পেরেছ। আমাকে বলা হচ্ছিল যে দেখো যে এখানে বলা হচ্ছিল যে বাস ভাড়া সম পরিমাণ টাকা। 3 নম্বর অঙ্কটি বা ঘ নম্বরের অঙ্কের প্রশ্নের সমাধানে বলা হচ্ছিল যে বাস ভাড়া সম পরিমাণ টাকা অর্থাৎ 2400 টাকার 5% হার মুনাফায় 13 শ্রেণীর সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো। তাহলে আমরা প্রথমে সরল মুনাফা, এই ক্ষেত্রে হচ্ছে পি এর মানতে আমরা পেয়েছিলাম 2400। এটা পূর্বে আমি এখানে লিখে রেখেছিলাম। এখানে তুমি পি এর মান পেয়েছি 2400 এবং আমরা জানি সরল মুনাফা I equal to PNR। তাহলে 2400 টাকা পি এর মান বসিয়ে দিলাম, এন এর মান 13 বছর এবং সুদের হার বা পার্সেন্টেজ হচ্ছে 5% অর্থাৎ 100 ভাগের 5। তাহলে আমরা কাটাকুটি করে দেখছি যে এখানে 1560 টাকা আমরা সরল মুনাফা পেয়েছি। চক্রবৃদ্ধি মূলধন C equal to P into 1 plus r whole to the power n। এখানে ক্যালকুলেশন করে দেখেছি আমরা 4525.56 টাকা আসে। তাহলে আমরা চক্রবৃদ্ধি মুনাফা পেলাম, সে পার্থক্য 2400 টাকা বাদ দিলে 4525 টাকা থেকে থাকে 2125.56 টাকা। অতএব সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য হচ্ছে যে সরল মুনাফা 2125 টাকা 56 থেকে 1560 টাকা সরল মুনাফা বাদ দিলে থাকছে 565.56
অর্থাৎ 5-6 টাকা। এইটুকু ছিল এই সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার মধ্যে পার্থক্য। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা কিন্তু এটি বুঝতে পেরেছ। আজকে ছিল এই পর্যন্ত অঙ্কটি বা সৃজনশীল প্রশ্নটির সমাধান, যেটি ছিল যে বনভোজনে যাওয়ার জন্য একটি বাস 2400 টাকা ভাড়া করা হলো এবং শর্ত হলো প্রত্যেক যাত্রী সমান ভাড়া বহন করবে। 10 জন যাত্রী না আসার মাথা পিছু 12 টাকা বৃদ্ধি পেল। এর উদ্দীপকের আলোকে যে 3টি প্রশ্ন ছিল সেটি হচ্ছে যে মাথা পিছু বর্ধিত ভাড়ার পরিমাণ, না আসার যাত্রীর সংখ্যা শতকরা কত তা নির্ণয় করো। 2 নম্বরে বাসে যাওয়া যাত্রীর মাথা পিছু ভাড়া নির্ণয় করো। 3 নম্বর সৃজনশীল প্রশ্নটি হলো যে বাস ভাড়া সমপরিমাণ টাকার 5% হার মুনাফা 13 বছরের সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ এবং আমি 3টি অঙ্ক এই উদ্দীপকের আলোকে যে সৃজনশীল 3টি প্রশ্ন যেটি বোর্ড পরীক্ষা এই নিয়মে আসে সেটি কিন্তু আজকে আমি তোমাদের জন্য একদম সহজভাবে সরল বা সমাধান করে দিয়েছি। তোমরা যদি নিয়মিতভাবে প্র্যাকটিস করো তাহলে অবশ্যই তোমরা অঙ্কগুলি পারবে আমার আশা। আর আমার ভিডিও তোমাদের কাছে ভালো মনে হয় এবং উপকারী মনে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবা, যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমার কাছে পৌঁছে যায়। আর ভিডিওটিতে একটি লাইক একটি শেয়ার করে দিবা বন্ধু বান্ধবের কাছে। আজকে আমি এখান থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, সকলেই ভালো থাকো।